হাতের ওই কাগজটা আমাকে দিয়ে দে। দিয়ে দে। কেন? এই কাগজ কি তোর বাপের ওসিয়তনামা যে চাওয়ার সাথে সাথে দিয়ে দেব? এই, বেশি বাড়াবাড়ি করলে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। ওই শালা অ্যাকশনের বাচ্চা অ্যাকশন। ভালো চাস তো এখন ওই কাগজটা দিয়ে দে, নইলে তোর হাড্ডি মাংস সব এক করে দেবো। ওই ওই শালা হাড্ডি মাংসের বাচ্চা, এখনো সময় আছে। যে পথে এসেছিস সে পথে চলে যা, না হলে হাত পা ভেঙে বস্তায় ভরে নদীতে ফেলে দেব। হ্যাঁ হ্যাঁ, এই শালারা, হ্যাঁ তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখবি? হ্যাঁ মার শালাকে, মার আলু মার। ওর জন্য আমি একাই যথেষ্ট। তুই মার। কোনো ক্ষতি করেনি তো? না, ওরা আল্লাহর অশেষ মেহেরবানি যে ওদের হাত থেকে জমির দলিল তুই রক্ষা করেছিস। হ্যাঁ, ওরা এই জমির দলিল নিয়ে পালাচ্ছিল। তুই না থাকলে আজ আমার চরম সর্বনাশ হয়ে যেত। তুমি ঠিক বলেছো মকবুল চাচা, এই বুড়ো বয়সে এই ছেলেই তোমার একমাত্র আশা ভরসা। আমার আশা ভরসা তো শেষ জজ সাহেব। এমন ফাঁসন ফাঁসিয়েছ। দে দে দে, ওটা আমার কাছে দে। না না, এটা আমার কাছে থাক। না না, তুই ছেলে মানুষ, কোথাও হারিয়ে টারিয়ে ফেলবি। বৌমা, এটা যত্ন করে রেখে দাও, এটা আমার বংশের আমানত। চলো বৌমা, চলো, এসো। হ্যাঁ, তোমার বংশের আমানত তুমি এমন একজনের কাছে রাখলে যাকে আমি জীবনেও ছুঁতে পারবো না। কিন্তু আমার আমানত, যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, যে আমার মনে একাকার হয়ে মিশে আছে, যাকে ছুঁয়ে ছুঁয়ে দেখবো সারা জীবন। আমাদের কষ্ট আজ সার্থক হয়েছে বন্ধু। আজ থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। জানিস বন্ধু, নিজেদের চাষ করা এই সবজি শহরের বাজারে বিক্রি করতে যাব শুনে বাবা অমত করেছিলেন। গ্রামের বেশিরভাগ জমি জমা জোয়ারদারের কাছে বন্ধক থাকার মানে এই নয় যে জমির ফসলও নামমাত্র দামে তাদের দিয়ে দিতে হবে। জোয়ারদারের অত্যাচার এতদিন মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। সাব্বাস বন্ধু, সাব্বাস। তোমার প্রতিবাদী কণ্ঠস্বর চির অম্লান হোক। বিপদে আপদে এই বন্ধু সবসময় তোমার পাশে থাকবে। বন্ধু, আমার ছেলে লেখাপড়া, বোনের চিকিৎসা, সংসার, কোনো কিছু নিয়ে আমাকে আর ভাবতে হবে না। থাম 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 থাম। ওই শালা চোর, তোর এত বড় স্পর্ধা, মালিকের হুকুম না নিয়ে তুই ফসলের খেতে হাত দিয়েছিস। আমি চোর নই, আর মালিক যেহেতু আমি, সেহেতু কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রশ্নই আসে না। বলে কি মালিক? বেটা তুই মালিক? ওই শালা মালিকের বাচ্চা মালিক। মালিক কেমন দেখতে জানিস? ওই দেখ, বন্ধকি সূত্রে
এখন হয়তো উনি এই জমির মালিক, কিন্তু ফসল আমার। হুজুর, জমি জমার মালিকানা সব ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিন। দেব। জি। তার আগে দানপত্রটা তৈরি করে হ্যাঁ। সসম্মানে ওর হাতে তুলে দিয়ে আসি। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। আমার সঙ্গে বেয়াদবি করার শাস্তি কত নির্মম তা তুই জানিস না। তরকারির বীজ বানিয়ে আজ তোকে আমি এই মাটিতে পুঁতে দেবো। জোরদার! আগুনকে যখন ছোট ছোট আকারে বশ বানিয়ে রাখা যায় তখন সে দেয় আলো, কিন্তু সীমার বাইরে যখন চলে যায় আগুন তখন আঁচ হয়ে ঝলসে দেয় সবকিছু। আর মানে শরীরে আঘাত করে আপনি অন্যায় করেছেন। ন্যায় অন্যায় তুই আমাকে শেখাবি? তোমার এই অত্যাচারী হাত ভেঙে এই মাটিতে আমি পুঁতে ফেলবো। হারামখোর! এই বস আমাকে। আমাকে মারছিস, সমানে মারছিস। এখন কেমন লাগছে বাবা? আমার তেমন কিছু হয়নি বাবা। ফয়সাল চোট পেয়েছে বেশি। না বন্ধু, না, আমার কিছুই হয়নি। আমি জানতাম জোয়ারদারের হাত থেকে তোমরা রেহাই পাবে না। ও বড় ভয়ঙ্কর লোক। বাবা, এই গ্রামের জমির উপর নির্ভর করে বসে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। আমার খোকার লেখাপড়া, ভাইয়া, আমার চম্পার চোখের চিকিৎসা, সংসারের ভরণ পোষণ কিছুই করা সম্ভব হবে না। আমি সুস্থ হয়ে শহরে যাব বাবা। অনেক অনেক টাকা কামাই করব। আমার বড় ভয় করে খোকা, তোদের জন্মের 3 মাসের মধ্যে এক ছেলেকে হারিয়েছি। চম্পার জন্মের সময় তোর মাও আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। এরপর তোকেও যদি হারাই। না বাবা, না, তুমি আমাকে দোয়া করো আমি যেন সংসারের প্রতি কর্তব্য পালনে জয়ী হয়ে তোমার বুকে সুস্থ শরীরে ফিরে আসতে পারি। চলি দোস্ত। এই ঢাকা ছেড়ে গেল, ঢাকা 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 ছেড়ে গেল, ঢাকা। লোকটা বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে। কি খুন? না না, আমি খুন করিনি। যা বলবার থানায় গিয়ে বলবেন। আমি খুন করিনি।
বিশ্বাস করুন আমি খুন করিনি। সমস্ত সাক্ষী প্রমাণ পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি সমাজপতি আমজাদ মল্লিককে নিজের হাতে খুন করেছে। না, অতএব বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। জজ সাহেব, জজ সাহেব, আমি কাউকে খুন করিনি, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খোদা, আমার স্বামীকে ফিরবে না। সে যেখানে যে অবস্থায় থাকুক, তুমি তাকে ভালো রেখো খোদা, ভালো রেখো। আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতায় আমি অনেক অপরাধী দেখেছি, কিন্তু আমার চোখে তুমি প্রথম যাকে দেখে আমার মনে হয়েছে অপরাধ না করেও তুমি শাস্তি পেতে যাচ্ছ। তাই আমি স্বেচ্ছায় তোমার আপিলের ব্যবস্থা করেছি। নাও, কাগজে সই করে দাও। আপনার কাগজকে আমি ঘৃণা করি। জীবনের প্রতি তোমার এত ঘৃণা কেন? প্রত্যেক অপরাধী শাস্তি পাবার পর বাঁচার আকুতি নিয়ে চিৎকার করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি প্রথম ব্যক্তি যার আপিলের কাগজ নিয়ে আমি নিজেই এসেছি। আমার জন্য আপনার এই দয়া কেন? দয়া নয়, আমি আমার ফরজ আদায় করছি। দোষীকে শাস্তি দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি নির্দোষীকে বাঁচানো আমার কর্তব্য। তাছাড়া বাঁচার জন্য আরেকবার চেষ্টা করতে দোষ কি? আমি আপিলের কাগজ আবার তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি সই করে দিও। না হলে বুঝে নেব তোমার শাস্তির মৃত্যু নয়, আত্মহত্যা। কায়সার, মকবুল চাচাকে দেখেছো? না, তার তো স্থায়ী ঠিকানা এখন একটাই, বাস স্ট্যান্ড। আমি তোমার জন্য সব রকম চেষ্টা করেছি, কিন্তু আপিল মঞ্জুর করতে পারিনি। এটা তোমার মৃত্যুদণ্ডের আদেশনামা। এখনো 2 দিন বাকি আছে। তোমার শেষ ইচ্ছা কি? তুমি কি কারো সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, জজ সাহেবের সাথে। যতদূর জানি, মানুষ তার অন্তিম সময়ে তার সবচেয়ে আপন আত্মীয়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এই প্রথম তুমি, যে তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে। হ্যাঁ, কিন্তু কেন? তার সঙ্গে দেখা করার তোমার কি প্রয়োজন? আমি জজ সাহেবের সাথে দেখা করব। 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 আমি জজ সাহেবের সাথে দেখা করব।
শোনো, জজ সাহেব তোমার সাথে দেখা করতে এসেছেন। তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছো, কিন্তু কেন? আমি কাউকে খুন করিনি, তারপরও আপনি আমার ফাঁসির আদেশ দিয়েছেন। আমি জানি শাস্তির কোনো দোষ নেই। আমার এই শাস্তির বদলে আমি আপনাকে শাস্তি দিতে চাই। শাস্তি? ঘাবড়াবেন না, আমার শাস্তি আপনার শাস্তির মতো এত নিষ্ঠুর না। আপনার জন্যে এটাই শাস্তি। ফাঁসির দড়িতে ঝোলার পর আমার মৃত্যুর খবর আপনি আমার পরিবার পরিজনের কাছে পৌঁছে দেবেন। আমার মৃত্যু বাপকে, প্রিয়তমা স্ত্রীকে, মরন্দ বোনকে, মাসুম বাচ্চাকে আমার মৃত্যুর খবর আপনার মুখ দিয়ে শুনিয়ে দেবেন। আরমানদের বাড়ি কোন দিকে বলতে পারেন? কেন বলুন তো? আমি ঢাকা থেকে আসছি, খবর আছে। আপনি নিশ্চয় আরমানের বন্ধু, শহরে একসঙ্গে কাজ করেন। হস্টেল আঙ্কেল, দেখ বিজয়, তোর বাবার বন্ধু শহর থেকে এসেছেন। বাপে আসেনি? এ হলো আরমানের ছেলে বিজয়। আপনি ওর সঙ্গে যান, তুই ওনাকে নিয়ে যা। আচ্ছা। আমি মকবুল চাচাকে নিয়ে আসছি। চলেন। মা, মা, কিরে বিজয়, চিৎকার করছিস কেন? মা, জানো পুপু, হ্যাঁ, সব থেকে বাপের বন্ধু এসেছে। কই, কোথায়? এই তো। হ্যাঁ, সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর আপনি ভাইয়ার খবর নিয়ে এসেছেন। বাবা শুনলে খুশিতে একেবারে পাগল হয়ে যাবে। আর ভাবি তো দিনটা শুধু দোয়া পড়ছে। এদিকে আসুন তো চাচা, পুপুর মুখ দিয়ে কথা বলতে থাকলে আর থামতেই চায় না। বসুন। আমি আর কি কথা বলি, আমার চোখ যখন ভালো ছিল তখন দেখেছি ভাইয়া যখন কথা বলতো 7 গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তার কথা শুনতো। যা বিজয়, জলদি বাবাকে খবর দে। আর তোর মা কোথায় আছে দেখ। আচ্ছা। শোনো পুপু, যাই। দুষ্টু ছেলে কি বলে গেল জানেন? বলে গেল আমার বাপের এই বন্ধুটির ভীষণ ডাক, একেবারে শুট কোট টাই পরা। হে খোদা, তুমি রহমান ও রহিম, তুমি আমার স্বামীকে হেফাজত করো খোদা, হেফাজত করো। আমিন। মা, 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 শহর থেকে বাপের বন্ধু এসেছে। কি সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। শিগগির চলো। চল। আচ্ছা ভাইজান, আমার ভাইয়ের কি এমন কাজ যে একেবারে একটা খবর দিতে সময় পায় না? ভাই এবার আসুক, আচ্ছা করে মজা দেখাবো। আমি তার সাথে কথাই বলবো না। আচ্ছা, কোথায় থাকে আমার ভাইয়া? ভাইয়া কি নিজে রান্না করে খায় না হোটেলে খায়? বুঝেছি, অনেক টাকা রোজগার না করে আমার ভাইয়া গ্রামেই ফিরবে না। আমার ভাইয়ার কথা একেবারে পাক্কা। আপনি তো তার বন্ধু, আপনি বলুন, আমার ভাইয়া কখনো মিথ্যে কথা বলে? মানে ব্যাপারটা হলো,
ও যা বলেছে তা আমি মেনে নিয়েছি। মানতেই হবে, কারণ আমার ভাইয়া কখনো মিথ্যা কথা বলে না। এখন শুধু আমাদের একটাই কাজ, ভাইয়ার জন্য অপেক্ষা করা, শুধু অপেক্ষা করা। আচ্ছা, কবে আসবে আমার ভাইয়া বলতে পারেন? চম্পা, ভাবি এসে আপনি শহর থেকে এসেছেন? জি। আপনি কি করছেন? আপনাকে দেখে কেন জানি আমার মনে হলো আপনি আমার বড় ভাই, আর বড় ভাইকে সালাম করা পুণ্যের কাজ। চম্পা, ওনাকে পেয়ে নিশ্চয় এতক্ষণ শুধু বকবক করছিলি। কত দূর থেকে কষ্ট করে উনি এখানে এসেছেন, চা নাস্তা দিয়েছিস? না না থাক, এসবের প্রয়োজন নেই। মাফ করে দাও ভাবি, ওনাকে পেয়ে ভাইয়ার গল্প করতে করতে আমার এসব মনেই ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার যাবার সময় হয়ে গেছে, এক্ষুনি আমাকে যেতে হবে। আমি আপনার সাথে শহরে যাব। তার কি এমন কাজ যে একটা চিঠি লেখার মতো সময় হয় না? আমার অপেক্ষার কথা নয় বাদিয়ে দিলাম, কিন্তু তার অন্ধ বোন, বড় বাবা, নাবালক সন্তানের খবর তো তার নেওয়া উচিত। ডাক পিয়নের সাইকেলের ঘন্টা শুনলেই তার অন্ধ বোনটা খবরের আশায় ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। মাছের শব্দ শুনলে তার বুড়ো বাপ এক বুক আশা দিয়ে ছুটে চলে যায় বাস স্ট্যান্ডে। আর তার অভুর সন্তান খেলনা নিয়ে তার বাবা আসবে বলে প্রতিদিন পথের দিকে তাকিয়ে বসে থাকে। আপনি তাকে গিয়ে বলবেন ও যেন তাড়াতাড়ি ফিরে আসে। এই টাকাটা ও আপনাকে? ভাইয়াকে বলবেন আমার চোখ ভালো হবার দরকার নেই, এর জন্য পরিশ্রম করে বেশি টাকা রোজগার করার দরকার নেই। আমার কোনো খেলার দরকার নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। ঠিক আছে, আমি সকলের খবর ওর কাছে পৌঁছে দেব। হ্যাঁ শুনুন, হ্যাঁ, কোনো কারণে সে যদি আর ফিরে আসতে না চায় তাহলে কথা দিন আপনি দয়া করে ওর কাছে আমাদের পৌঁছে দেবেন। ঠিক আছে। এই যে শোনো 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 শোনো, আমি মকবুল, আরমানের বাবা। তুমি তো আরমানের খবর নিয়ে এসেছো, তাই না? জি। একবার আমার বুকের মধ্যে আসবে বাবা? এসো, একবার এসো। তোমাকে কেন এভাবে জড়িয়ে ধরলাম জানো? জি না। অনেক দিন ধরে ছেলের আশায় পথ চেয়ে থাকতে থাকতে আমার বুকের রক্ত সব শুকিয়ে গিয়েছিল। তুমি আমার ছেলের বন্ধু, তাই তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি যেন আমার ছেলের স্পর্শ পেলাম। করিম, করিম, দেখো আমার ছেলের বন্ধু শহর থেকে খবর নিয়ে এসেছে। চৌধুরী, আমার ছেলের বন্ধু। পাগল। দেখো বাবা, ওরা আমাকে পাগল বলে, আমি নাকি পাগল। ওরা বলে আমার ছেলে নাকি আর কোনো দিন ফিরে আসবে না। তুমি ওর সঙ্গে দেখা করে বলো এই ভাঙা বুক নিয়ে আমি আর থাকতে পারছি না। তুমি ওকে তাড়াতাড়ি চলে আসতে বলো। সাহেব,
আমি ফয়সল, আর মানে বন্ধু। দেখা হলে ওকে বলবেন, ওকে ছাড়া আমার দেহটা, আমার জীবনটা অর্ধেক হয়ে গেছে। এই টাকা দিয়ে দোকানের বাকি শোধ করব। বিজয়, এই টাকা তোমার স্কুলের বেতনে কি মজা, কি মজা। আর এই টাকা দিয়ে চম্পা মনে সালার কামিজ বানাতে হবে। আর বাকি টাকা সব বাবার হাতে তুলে দেবো। না না একদম না, বলো যে এই জোয়ারদারের হাতে তুলে দেব। যাই বলো, হিসাবে কিন্তু এখনো তুমি বেশ কাঁচা। তুমি ভুল করলেও আমি তো আর ভুল করতে পারি না। এই চেরাগ আলী, চেরাগের আলোয় সব কিছু দেখতে পায়। তোমার হাতের ছোঁয়ায় এই চাকাগুলো কেমন রোমান্টিক হয়ে গেছে, তাই না? আসি আসি। বোমা, বোমা, আজ আমি তোমাদের জন্য বিরাট একটা খুশির খবর নিয়ে এসেছি। এতদিন পর খোকার খবর পেয়েছি, ওর বন্ধু শহর থেকে এসেছে। তুমি আগে আমার গরম গরম ভাত রেঁধে দাও, সঙ্গে আলু ভর্তা। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে। যাও না, এই খিদে যে আমি সহ্য করতে পারছি না। যাও যাও বৌমা, যাও। কই বৌমা, দাও, আমার ভীষণ খিদে। এখন আমি কি করি? কি হলো বৌমা? বৌমা, বৌমা, ভাত আমি খাবো না, বাস চলে এসেছে, আমার খোকা আসছে। খোকা, খোকা। আমার কাছে কেন পড়লি? হ্যাঁ, পুরো মানুষ কত আশা করে ভাত চেয়েছিল। কি করবো মা, আমি জানি ঘরে এক দানা চালও নেই। দাদুকে তুমি ভাত রেঁধে দিতে পারতে না মা। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, জি স্যার। ওই আসামিকে বলতে পারেন? আমের গুন্ডা, শহরের কুখ্যাত ক্রিমিনাল। হ্যাঁ, ক্রিমিনাল হলে কি হবে, শহরের লোকজন ওকে এত ভয় করে যে ওর বিরুদ্ধে কোর্টে কেউ কখনো সাক্ষী দিতে চায় না। যে কারণে বারবার সে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। কি ব্যাপার, আপা আসছে না কেন? এত রাত হয়ে গেল। কিরে মুন্না, তুই এখনো ঘুমাসনি? মুন্না যদি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাহলে এটিএন এর ছবি দেখবে কি? বাজে বকো না তো আমির ভাই, আমার মেজাজ কিন্তু একদম ঠিক নেই। তা মেজাজ খারাপের কারণটা জানতে পারি কি? আগে 20 টাকা টাকা ছাড়া তো আইসক্রিম খাবো, আপার কাছে চাইলে দিতে চায় না। একদম মারবো কিন্তু। আরে ঠিক আছে ঠিক আছে, যখন যা লাগবে আমার কাছে চেয়ে নেবে। এনো। থ্যাংক ইউ। ওয়েলকাম।
দিন দিন মুন্নাকে লাই দিয়ে তুমি ওকে মাথায় তুলছো। আপনাকে কোথায় তুলছি? ছাড়ো, ছাড়ো বলছি। টাটা। টাটা। বুঝেছি, হোল নাইট ডিউটি করেছে, না হলে এই দুপুর পর্যন্ত ঘুমাবে কেন? ঠিক আছে, আমি না হয় অপেক্ষা করি। ভাগ্যটাকে পরীক্ষা করে দেখা যাক, বল পাবো কি পাবো না, পাবো কি পাবো না। পাবো না, পাবো না, পাবো। মুন্না, কি ব্যাপার মুন্না? স্কুল ফাঁকি দিয়ে এখানে? না না, স্কুল ফাঁকি দেয়নি তো আপা। আমির ভাইয়ের কাছে একটা কাজে এসেছিলাম, এসে দেখি এই ভর দুপুরে ঘুমাচ্ছে, তাই তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগ্য পরীক্ষা করছিস, তাই না? বল, আজ আবার কি মতলবে এসেছিস? বলতে পারি। বলো, তুমি রাগ করবে না? না রে, রাগ করবো না, বল। আমির ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বল কিনবো। বল কিনবি? হ্যাঁ আপা, আমির ভাই খুব ভালো মানুষ, বড় হলে আমিও আমির ভাইয়ের মত হবো। আমির ভাইয়ের মতো হবি কেন? লেখাপড়া শিখে তুই অনেক বড় হবি, তোকে তোকে দেখে সবাই সম্মান করবে। আমির ভাইকে বুঝি লোকে সম্মান করে না? আমির ভাই যদি খারাপই হবে, তাহলে তুমি তার সাথে মেশো কেন? তোর আমির ভাই খারাপ না, খুব ভালো। তার জীবনে শুধু একটি অভাব, সেটা হচ্ছে লেখাপড়া। এই নে টাকা, বল কিনে সোজা বাসায় চলে যাবি। ও মাই সুইট আপা। বুঝেছি, বিয়ের আগেই দুপুর পর্যন্ত ঘুমানো, আর বিয়ের পর তো ওঠো। দিলে তো আরামের ঘুমটা নষ্ট করে। আপা, আপা, আমির ভাইকে একজন ভদ্রলোক ডাকছেন। কি ব্যাপার মুন্না? বল কেনা টাকার জন্য তোমার কাছে এসেছিল, আমি দিয়ে দিয়েছি। যাও, কি একজন ভদ্রলোক তোমার জন্য অপেক্ষা করছে, দেখা করে এসো। ভদ্রলোকের আমার কাছে আসে না। এটা পড়ে যাও। যাই দেখি। আরে জজ সাহেব, আপনি? তুমি তুমি আমাকে চিনলে কি করে? বিচারকরাই শুধু অপরাধীকে চিনবে, আর অপরাধীরা বিচারককে চিনবে না, তা কি হয়? বিচারক যেমন অপরাধীর সূতিকাগার থেকে শুরু করে জীবন বৃত্তান্ত সম্পর্কে খোঁজ খবর রাখে, তেমনি অপরাধীও বিচারকের জীবন সম্পর্কে জানে। বিচারক অপরাধীর শুধু জীবন বৃত্তান্তই জানে না, মরণ বৃত্তান্ত কাগজে লিখতে জানে। যাকে শোনো, আজ আমি তোমার এখানে বিচারক হিসাবে আসিনি, এসেছি একজন সাধারণ মানুষ হিসাবে। টাকাটা গুনে নাও, আর আমার হয়ে একটা কাজ তোমাকে করতে হবে। 50,000। পৃথিবীতে টাকাই হচ্ছে একমাত্র জিনিস যা আমি খুব ভালো চিনি, তাই ওজন করে বুঝতে পারি পরিমাণটা কত। বলুন, কাকে খতম করতে হবে? শোনো, জীবনকে আমি বাজি রেখেছি অ্যাকশনের জন্য, টেনশনের জন্য নয়। এ কাজ আমার দ্বারা হবে না, আপনি আসতে পারেন। আমির,
সারা জীবন তুমি অনেক পাপ করেছো, অনেক অন্যায় করেছো। জীবনে যখন একটা পুণ্য করার সুযোগ এসেছে, তা তুমি ছেড়ে দেবে কেন? আমার ভালোবাসার কসম, আমি জীবনে অন্তত এই একটি ভালো কাজ তুমি করো। বিজয়, ভাবি, চম্পা, আরমান ভাই আসছে, আরমান ভাই আসছে। কি মজা বিজয়, কি মজা। আরমান ভাই আসছে, আরমান ভাই আসছে। ভাবি, চম্পা, 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 তোমার ভাই আসছে। ভাই এসেছে? কোথায়? ভাই দিকে আসছে, এক্ষুনি এসে পড়বে। আমি নিজের চোখে দেখে এসেছি। ভাবি, ভাবি, আমার ভাই এসেছে, আমার ভাই এসেছে। কাইসার ভাই, আমাকে একটু ভাইয়ের কাছে নিয়ে চলো না। মা, কি হয়েছে? কি হয়েছে মা, বলো না। তোর বাপি এসেছে। বাপি এসেছে? হ্যাঁ বাবা, তোর বাপি এসেছে। আরমান, শহরে গিয়ে এত বদলে গেছো তুমি? আরে অমন ভাবে তাকে কি দেখছো? আমি তোমার বন্ধু ফয়সল। আরে দেখলি কেমন নাটক করলাম? পরীক্ষা করে দেখছিলাম যে তুই আমাকে ভুলে গেছিস কিনা। আয়, আমার বুকের মধ্যে আয়। এই বুকে কতদিন তোকে জড়িয়ে ধরিনি। আয়। অমন ভাবে তাকিয়ে কে দেখছিস? আয়। কি হলো ফয়সল? আয়। আমার যে হাত দুটো তোমাকে আপন আলিঙ্গনে জড়িয়ে ধরত, সেই হাত তুমি চলে যাবার পর সেই হাত জোয়ারদার জোর করে ছিনিয়ে নিয়েছে। একদিন জোয়ারদার ও তার লোকজন। এই হারামখোরের বাচ্চা, মনে পড়ে তোর? মনে পড়ে একদিন তুই তোর ওই হাত দিয়ে আমার গলা চেপে ধরেছিলি? হুজুর, আর দেরি না করে ওর হাত দুটো কেটে তাড়াতাড়ি মাটিতে পুঁতে দি। দেব, 100 বার দেব। যেদিন ও আমার গায়ে হাত তুলেছে সেদিন থেকে ওই হাত দুটো আমার হয়ে গেছে। হাত না থাকলে কি হবে? আল্লাহর উদ্দেশ্যে দুহাত উঠিয়ে হয়তো ইবাদত করতে পারবো না, কিন্তু আমার আত্মার শক্তি তুমি থামাবে কি দিয়ে? চুপ কর বেয়াদব! হাত নেই তাতে কি হয়েছে? তুমি তো আছো। কই ভাইয়া, 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 এতদিনে বুঝি অন্ধপনের কথা মনে পড়লো? তোমাকে আমি আর যেতে দেব না। আমার চোখ অপারেশনের দরকার নেই, দরকার নেই। বাপি, 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 বাপি। বাপি, বাপি।
বাবা, তোমার দোয়ায় আমার স্বামীকে সুস্থ শরীরে ফিরে পেয়েছি। তুমি দোয়া করো সুখে দুঃখে সব সময় সে যেন আমাদের পাশে পাশেই থাকে। ভাগ্য যেন তাকে আর কোনোদিন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে না দেয়। আমি খোকা, আমার খোকা, তুই এসেছিস? তুই এসেছিস খোকা? তুই আমাকে ছেড়ে আর কখন দূরে চলে যাবি না তো? বল খোকা, বল। তোকে ছাড়া আমার সমস্ত ঘর, সমস্ত পৃথিবী খালি খালি লাগে। আমার এই বুকটা ভেঙে যেতে চায়। জানিস খোকা, তুই নেই দেখে গ্রামে সবাই আমাকে নিয়ে তামাশা করে। সবাই বলে তুই নাকি আর কোনো দিন ফিরে আসবি না। এসব কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। এখন তুই এসে গেছিস, দেখবি আমি ভালো হয়ে যাব। আয় আয় আয়, দেখো তোমরা সবাই দেখো, আমার ছেলে ফিরে এসেছে, আমার আরমান ফিরে এসেছে। এতদিন আমাকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করেছো, এখন নিজেদেরকে নিয়ে তোমরা হাসো, তামাশা করো। ওরাই আমাকে বলতো তুই নাকি আর কোনো দিন ফিরে আসবি না, ফিরে আসবি না। শালার চোদ, আমাকে ফাঁসিয়ে তুমি শালা কেটে পড়েছ। এখন ঠেলার সম্ভ্রম। ভাইয়া, বন্ধুকে তুমি গালি দিচ্ছ কেন? বন্ধুকে গালি দিলে কোনো দোষ হয় না। এই নাও ফুপু তোমার সালোয়ার কামিজ। বিজয় ঠিক বলেছে। বাবা, এই কাপড় তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। বাপি, এটা কি বাপি? এটা হচ্ছে শরবত। কি মজা, কি মজা, আমিও খাবো। না, আমার বন্ধুদেরও খাওয়াবো। বলবো আমার বাপি এটা শহর থেকে নিয়ে এসেছে। বিজয়, বিজয়, বিজয় শোন, বিজয়, এই বিজয়, বিজয় শোন। শালা, বোতলটাই গেল। আমার 50,000 টাকা। এ টাকা আমার, এ টাকা। জানি খোকা, জানি এ টাকা তোর। তুই তো এই টাকা কামানোর জন্য শহরে গিয়েছিলি। হ্যাঁ, এ আমার সৎ উপার্জনের টাকা। জানি খোকা, জানি এ তো সৎ উপার্জনের টাকা। আমি এখন বুঝতে পারছি এতদিন কোনো খবর না দিয়ে কেন তুই দূরে ছিলি। এই জন্যই তো তোর এই বুড়ো বাপ জোয়ারদারের কাছ থেকে বন্ধকে জমি যেন ছাড়িয়ে আনতে পারে। মকবুল মিয়া, ও মকবুল মিয়া, মকবুল মিয়া, তোমার ছেলে ফিরে আসায় আমরা গ্রামের সবাই খুব খুশি হয়েছি। তোমার জমি জমা ফিরে পাওয়ায় আমরাও আশায় বুক বেঁধেছি। আমাদের বিশ্বাস তোমার ছেলের কল্যাণে আমরাও জোয়ারদারের কবল থেকে আমাদের বন্ধুকি জমি জমা উদ্ধারের রাস্তা খুঁজে পাবো। রাস্তা তো আমি খুঁজছি, পালাবার রাস্তা। তোমার ঘরে নিভে যাওয়া প্রদীপ নতুন করে যে আলোর সন্ধান পেয়েছে, সে আলোতে আমরাও পথ চলতে চাই। আমার ছেলের জন্য তোমরা দোয়া করো। হ্যাঁ, ও ফিরে আসায় আমার সব দুঃখ, সব কষ্ট শেষ হয়ে গেছে। ভাইয়া, তুমি কোথায়? কই ভাইয়া, তুমি কোথায়? আরে আরে, তুই কাঁদছিস কেন বোন? ভাইয়া, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে অন্ধ। তুই অন্ধ থাকবি না, অপারেশন করলে চোখ ভালো হয়ে যাবে। অপারেশনের পরে যদি চোখ ভালো না হয়?
অপারেশনের পরও যদি চোখ ভালো না হয় তাহলে আমার একটি চোখ তোকে দিয়ে দেব, তখন তো দেখতে পাবি। ভাইয়া, ভাইয়া। কোথায় যাচ্ছ? হ্যাঁ, না মানে গরমটা বড্ড বেশি পড়েছে, বাইরে গিয়ে বিশ্রাম নেই। জজ সাহেব, জীবনে আমি অনেক হারামি লোক দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। তুমি আমাকে এমন ভাবে ফাঁসিয়েছ যা 10টা ফাঁসির দড়ির সমান। ছেলের কবল থেকে ছাড়া পাইতো বোন এসে ধরে, বোনের কবল থেকে ছাড়া পাইতো বাপ এসে ধরে। দেখো, তোমরা সবাই দেখো, আমার ছেলে ফিরে এসেছে, আমার আরমান ফিরে এসেছে। আমির, এবার নিজেকে সামলাও। দান করে করে তো একেবারে ফতুর হয়ে গেলে। না, ছুতে আসলে শোধ করে নেবার এখনই সময়। যাই, দলিলটা কোনো দালালের কাছে বিক্রি করে টাকা পয়সা সব উসুল করে নি। আরে, আমরা যে চুরি করব তা ও শালা জানলো কি করে? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। চল, ওস্তাদকে খবরটা দিতে হবে। চল চল চল। তোর হাতের ওই কাগজটা আমাকে দিয়ে দে। দে। কেন? এই কাগজ কি তোর বাপের ওসিয়তনামা যে চাওয়ার সাথে সাথে দিয়ে দেব? এই, বেশি বাড়াবাড়ি করলে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। ওই শালা অ্যাকশনের বাচ্চা অ্যাকশন। ভালো চাস তো এখন ওই কাগজটা দিয়ে দে, নইলে তোর হাড্ডি মাংস সব এক করে দেবো। ওই শালা হাড্ডি মাংসের বাচ্চা, এখনো সময় আছে। যে পথে এসেছিস সে পথে চলে যা, না হলে হাত পা ভেঙে বস্তায় ভরে নদীতে ফেলে দেব। হ্যাঁ হ্যাঁ, এই শালারা, হ্যাঁ তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখবি? হ্যাঁ, মার শালাকে, মার আলু মার। ওর জন্য আমি একাই যথেষ্ট। তুই
খোকা 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 গুলডারে কোনো ক্ষতি করেনি তো? না, ওরা আল্লাহর অশেষ মেহেরবানি যে ওদের হাত থেকে জমির দলিল তুই রক্ষা করেছিস। হ্যাঁ, ওরা এই জমির দলিল নিয়ে পালাচ্ছিল। তুই না থাকলে আজ আমার চরম সর্বনাশ হয়ে যেত। তুমি ঠিক বলেছ মকবুল চাচা, এই বুড়ো বয়সে এই ছেলেই তোমার একমাত্র আশা ভরসা। আমার আশা ভরসা তো শেষ জজ সাহেব। এমন ফাঁসন ফাঁসিয়েছ। দে দে দে, ওটা আমার কাছে দে। না না, এটা আমার কাছে থাক। না না, তুই ছেলে মানুষ, কোথাও হারিয়ে টারিয়ে ফেলবি। বৌমা, এটা যত্ন করে রেখে দাও, এটা আমার বংশের আমানত। চলো বৌমা, চলো, এসো। হ্যাঁ, তোমার বংশের আমানত তুমি এমন একজনের কাছে রাখলে যাকে আমি জীবনেও ছুঁতে পারবো না। কিন্তু আমার আমানত, যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, যে আমার মনে একাকার হয়ে মিশে আছে, যাকে ছুঁয়ে ছুঁয়ে দেখবো সারা জীবন। আসসালামু আলাইকুম। তোর কোন বাপ তোকে বাঁচাবে? তোমার কথা রাখতে গিয়ে আমাকে এখন অভিনেতা সেজে অভিনয় করতে হচ্ছে, তোমাকে ছেড়ে দূরে থাকতে হচ্ছে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি এটা পারবো না। আমির, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি, জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্য, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্য, জীবন সৃষ্টি হয়েছে ভালোবাসার জন্য। সাহেব, একটা মালা নেবেন? এই যা তো এখান থেকে। নেন না সাহেব, ওনারে পরা দেন, সুন্দর লাগবে। নেন না। ও সাহেব, নেন না। যা তো। ওঠো ওঠো ওঠো। আহা, এই নাও, বাড়ি যাও। শুধু শুধু ওই অসহায় বাচ্চা মেয়েটিকে আঘাত করে এই ফুলের পবিত্রতা তুমি নষ্ট করেছো। ও তো কোনো অন্যায় করেনি। আর সেই জন্যই বুঝি দরদ দেখিয়ে ওর হাতের মালাগুলো সব কিনে নিলে। কিন্তু ওর মতো বয়সে আমি যখন রাস্তার পাশে বসে প্রচন্ড রোদে পাথর ভাঙতাম, পিচ ডালা উত্তপ্ত পথে ঠেলা গাড়ি ঠেলতাম, রাস্তা রাস্তা ঘুরে বাদাম ফেরি করে বেড়াতাম, তখন কিন্তু তোমার মতো কেউ আমাকে দরদ দেখাতে আসেনি। বাহ আমির বাহ, অভিনয় করতে করতে আজ তুমি একজন সার্থক অভিনেতার মতোই কথা বলছো। তোমার চেয়েও কষ্টের জীবন আমার। বাবা মা হারিয়ে একমাত্র ভাইকে সঙ্গী করে পথে পথে হোঁচট খেয়েছি দিনের পর দিন, বছরের পর বছর। বেঁচে থাকার জন্য বেছে নিয়েছি নাচ গান আর রূপ বিক্রির পেশা, কিন্তু তবু এর জন্য ভাগ্যকে আমি কোনো দিন দায়ী করিনি। অজানা পথে চলতে চলতে তোমার দেখা পেয়ে তোমাকে ভালোবেসেছি, দেখেছি ঘর বাঁধার একটি সুন্দর স্বপ্ন। সেই সুন্দর স্বপ্নটাকে আমি অতি তাড়াতাড়ি বাস্তবে রূপ দিতে চাই। আমি আর ওই গ্রামে যাব না, আমি তোমার ওনার ছায়াতে আশ্রয় নেব। ওকে? আমার জীবনে যত অনিষ্টের মূল ওই জজের বাচ্চা, যত নষ্টের গোড়া, আজ তার সাথে একটা বোঝাপড়া করতেই হবে। এসব কি বলছো?
আমার দোটানা সমস্যা তুমি বুঝবে না, শালা জজের বাচ্চা। আমির, আমির শোনো। জজ সাহেব, আপনার এই কাজ আমি করতে পারবো না। কেন? কারো দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা খুব সহজ, কিন্তু কারো ভাই, কারো ছেলে, কারো বাবা হওয়া সহজ কাজ নয়। একটা কথা জানতে পারি কি জজ সাহেব, অপরাধীদের নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তাদের অসহায় পরিবারদের নিয়ে ভাবতে শুরু করেছেন কেন? হ্যাঁ, মরণকে ভাবতে ভাবতে হঠাৎ জীবন নিয়ে ভাবতে শুরু করেছেন কেন? হ্যাঁ, মানবতার কারণে। আচ্ছা, মৃত্যুর আগে আরমান বলে গিয়েছিল তার মৃত্যু সংবাদ যেন আমার নিজের মুখে তার পরিবারকে জানাই। আমি ওদের গ্রামে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম আরমানই ছিল ওদের স্বপ্ন, স্বাদ, আশা, ভরসা সবকিছু। সেই অসহায় অবস্থা দেখে আরমানের মৃত্যুর খবর সেদিন ওদের আমি দিতে পারিনি। কি আশ্চর্য জজ সাহেব, মৃত্যুর আদেশ যে দিতে পারে, মৃত্যুর খবর সে শোনাতে পারে না। ভুল করে আরমানের ফাঁসির আদেশ দিয়ে সেই ভুলের অনুশোচনায় ভুগছেন না তো? না না, সমাজপতি আমজাদ মল্লিককে খুন করার অপরাধী আমি তার ফাঁসি দিয়েছিলাম। সেদিন কিন্তু আমজাদ মল্লিককে খুন করেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না, কারণ একই অপরাধের জন্য দুবার শাস্তির বিধান নেই। আসি, ওর কপালে মৃত্যু যখন ছিলই, তখন আমার হাত দিয়ে হলো কেন? বাপি, বাপি, আমির, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি, জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্য, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্য। আরে বাপের বন্ধু না? দাদু, দাদু, বাপের বন্ধু এসেছে। আঙ্কেল, আঙ্কেল, চলুন আঙ্কেল। এসো বাবা, এসো, বসো। বিজয়, তোর মাকে চা দিতে বল। আচ্ছা। আমি মানে আমি বাবা, তোমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে, শরীর খারাপ নয় তো? না, মানে বলছিলাম আরমান বুঝলে বাবা, আমার এই ছেলে সংসারের দায়িত্ব পালন করতে করতে একেবারে পুরো গ্রামের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে। তোমরা কথা বলো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। দে বাবা, দে, আমার কাছে দে। আমি জানতাম জজ সাহেব আপনি এখানে আসবেন। সব সত্যি কথা বলে দেওয়ার জন্যে আজ আমি এখানে এসেছি। হ্যাঁ, বলে দিন, বলে দিন যে ওই খুন আমি করেছিলাম, আর এও বলে দিন যে ওর শাস্তি হয়েছিল ফাঁসি, এবং ফাঁসির আদেশ আপনি দিয়েছিলেন। আমি ধরে নিয়েছি এই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত করবে তোমার মতো খুনি? হ্যাঁ, আমি খুনি। হ্যাঁ, আমি খুনি। আমি যদি খুনি হই তাহলে আপনি কি? আপনিও খুনি। হ্যাঁ। আমি টাকার উসিলায় খুন করি, আর আপনি সাক্ষীদের উসিলায় খুন করেন। হ্যাঁ, জীবনে আমি খুন করেছি অনেক, কিন্তু এই প্রথমবার আমি হেরে গেছে বৃদ্ধ বাবার স্নেহের কাছে।
আমার মাথা নত হয়ে গেছে। অন্ধ বোনের মমতায় আমার পাষাণ হৃদয় গলে গেছে। অসহায় সন্তানের সরলতায় আমাকে কাঁদিয়েছে। জজ সাহেব, আমি আপনাকে বলেছিলাম মানুষ খুন করা সহজ, কিন্তু কারো বাপ, কারো ভাই, কারো সন্তান হওয়া সহজ নয়। কারণ এই অভিজ্ঞতা আমার নেই, কোনো দিন ছিল না। আর আজ ভাগ্য আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে এসে আমি আমির থেকে আরমানে পরিণত হয়েছি। অসহায় আরমানেরা নির্বিচারে মরে গিয়ে বিবেকের দরজায় নাড়া দিয়ে বলে যায়, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি, জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্যে, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্যে। চম্পা, ব্যথা পেয়েছিস বোন? না ভাইয়া না, তুমি ফিরে এসে সংসারে যে সীমাহীন ব্যথা ভুলিয়ে দিয়েছো, সে ব্যথার কাছে ব্যথা কিছুই নয়। কিরে মুন্না, এখনো নাস্তা আনতে যাসনি? আগে প্র্যাকটিসটা শেষ করতে দাও। বাথরুম থেকে একবার বেরিয়ে নি, তারপর তোকে ভালো করে প্র্যাকটিস করাবো। এখনো বলছি জলদি যা। পারবো না। আমির ভাই, কিরে মুন্না, গেলি? আচ্ছা। পারবো না, পারবো না, পারবো না। দাঁড়া, আসছি, দেখাচ্ছি মজা। কি ব্যাপার? মনে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছো। অষ্টম আশ্চর্য কিনা জানি না, তবে আশ্চর্য তো বটে। এ আমি কি করলাম? ছি 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 ছি। কি ব্যাপার? কি হয়েছে তোমার? বিজলি, জীবন নিয়ে জুয়া খেলতে খেলতে আমি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জা, ভয়, সংকোচ কিছুই ছিল না। অথচ তোমার এই অনুপ্রেরণায় বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে কতগুলো নিষ্পাপ জীবনের সঙ্গে আমি জড়িয়ে গেছি। তুমি কাদের কথা বলছো? তাদের কথা, যাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে হারিয়ে, যারা আজ নিঃস্ব, যারা আপনজনকে হারিয়ে আজও জানে যে সে বেঁচে আছে। শতবার চেষ্টা করেও আমি ওদের সরল বিশ্বাসকে ভেঙে দিতে পারিনি। আর পারিনি বলেই ওদের অন্ধবোনের চিকিৎসার ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। অন্ধবোন? হ্যাঁ বিজলি, তুমি শুধু এতদিন জেনে এসেছো তোমার আমির অসৎ পথ থেকে সরে গিয়ে একটা মহৎ কাজের দায়িত্ব নিয়েছে, কিন্তু সেই কাজের পরিধি কতখানি তা তুমি জানো না। সেই পরিধির মাঝখানে দাঁড়িয়ে আজ আমি বড় অসহায়। তুমি এমন ভাবে বলছো কেন? বলছি এই জন্য যে ওই অসহায় অন্ধ বোনটির চিকিৎসা করাবার মতো টাকা আমার কাছে নেই। হায় রে আমির, টাকা যার পায়ের নিচে গড়াগড়ি করেছে সে আজ ফকির। বিজলি, তোমার কাছে আমি যদি টাকাটা ধার হিসাবে চাই, তুমি দেবে না? বলো, দেবে না? না। বিজলি, তুমি ভাবলে কি করে আমার প্রেমিক হয়ে আমারই টাকায় অন্য একটি মেয়ের চিকিৎসা তুমি করাবে? আমার টাকা কি এতই সস্তা যে চাওয়ার সাথে সাথে দিয়ে দেব? একটি টাকাও আমি তোমাকে দেব না। চলে যাও এখান থেকে, চলে যাও। শোনো, তোমাকে অমন আঘাত দিয়ে কথা বললাম, কোনো প্রতিবাদ করলে না?
আপনজন আঘাত দিলে তার প্রতিবাদ করতে নেই। মিথ্যে কথা। আমি তোমার আপনজন হলে তুমি আমার কাছে টাকাটা ধার হিসাবে চাইতে না। আজও তোমার বিজলিকে তুমি চিনলে না। আরে শুধু টাকা কেন, তোমার জন্য আমার জীবনে সবকিছু ত্যাগ করতে পারি, প্রয়োজনে মরতেও পারি। তোমার বোন কি আমার বোন নয়? বিজলি, হে খোদা, আমার হাত নেই, তোমার দরবারে দুহাত তুলে দোয়া করার ক্ষমতা আমার নেই। খোদা, চম্পার চোখ তুমি ভালো করে দাও। আমার দৃষ্টির বিনিময় হলো চম্পা দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমিন। ভাইয়া, 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 আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এত দ্বারা ঘোষণা করা যাচ্ছে যে জোয়ারদার সাহেবের নিকট হতে যারা দলিল বন্ধক রেখে টাকা নিয়েছেন তারা আগামী 7 দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করতে না পারলে জোয়ারদার সাহেব সমস্ত বন্ধকের জমি নিজের দখলে নিয়ে নেবেন, বুঝেছেন? কারণ জোয়ারদার সাহেব এই গ্রামে একটা গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করবেন। বাবা কোথায়? বাবার শরীরটা তেমন ভালো নয়, দুটি খেয়ে শুয়ে আছে। আরমান ভাই, আরমান ভাই, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? জোয়ারদার লোকেরা ঘোষণা করছে যারা দলিল বন্ধক রেখে টাকা নিয়েছে তারা 7 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে সব জমি দখল করে নেবে। তুমি আমাদের বাঁচাও আরমান ভাই, তুমি আমাদের বাঁচাও। না, জোয়ারদারের আশা কোনো দিনই পূরণ হবে না। চল দেখি। আপনাদের এবং আপনাদের ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের চিন্তা জোয়ারদার সাহেব সারাক্ষণ করেন। তাই এখন বলুন, আপনারা সকলেই রাজি? বলেন রাজি? না, তোর বাপে কেউ রাজি না। জোয়ারদার অন্যায় ভাবে জবরদস্তি করে গ্রামের বহু নিরীহ মানুষকে সর্বশান্ত করেছে। এখন চক্রান্ত করছে 7 দিনের মধ্যে টাকা দিতে না পারলে সমস্ত জমি দখল করে নেবে। আরে ওই চামচার বাচ্চা চামচা, জোয়ারদারের বাপের জমি যে ঘোষণা দিয়ে দখল করে নিবি, তোদের জোয়ারদারকে গিয়ে বল গ্রামের কোনো লোক এই মুহূর্তে টাকা দিতে পারবে না। জোয়ারদারের যদি সাহস থাকে তাহলে বলিস জমি দখল নিয়ে হয় জোয়ারদার বাঁচবে, না হয় গ্রামের লোক বাঁচবে। যা ভাগ। হুজুর, মারামারি হবে, আমরা পারবো না, চলে। চল। কোথায় যাই, কি করি? আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের দলিলের নকলগুলো আমাকে দিন। আমি ব্যাংকে গিয়ে ম্যানেজার সাহেবকে বলে আপনাদের জন্য ঋণের ব্যবস্থা করে দেব। আরমান ভাই, আরমান ভাই, আরমান ভাই, আরমান ভাই, আরমান ভাই, আরমান ভাই। জি, আসুন জোয়ারদার সাহেব, আসুন। হঠাৎ এই সময়ে? প্লিজ বসুন। ম্যানেজার সাহেব, আপনি তো জানেন গ্রামের বেশিরভাগ সম্পত্তির দলিল আমার কাছে দেনার দায়ে বন্ধক আছে। সেই দেনা শোধ না করে মকবুল মিয়ার ছেলে আরমান গ্রামের সবাইকে নিয়ে জোট বেঁধেছে। দলিলের নকল তুলে এনে ব্যাংক থেকে ঋণ নিয়ে গ্রামে সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলবে। আসল দলিল ছাড়া কোনো প্রকার ঋণ যেন ব্যাংক থেকে দেয়া না হয়। ঠিক আছে। চল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্রামবাসীদের প্রতিনিধি হিসেবে এসেছি। এই দলিলগুলো বন্ধক রেখে আপনি দয়া করে গ্রামবাসীদের জন্য ঋণের ব্যবস্থা করে দিন। এ তো সব নকল দলিল। জি। আসল দলিল ছাড়া কোনো প্রকার ঋণ দেয়া আমাদের এখতিয়ারের বাইরে। আপনি আসল দলিল নিয়ে আসুন, আমি অবশ্যই আপনাকে ঋণের ব্যবস্থা করে দেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি খবর আরমান, টাকার ব্যবস্থা হয়েছে? না চাচা, আসল দলিল ছাড়া ঋণ পাওয়া যাবে না। আপনারা শুনুন, অন্যায়ভাবে জোয়ারদার আপনাদের সম্পত্তির দলিল আটকে রেখেছে। এখন থেকে গ্রামের সবাই এক হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো অবস্থাতেই এখানে গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হতে দেওয়া যাবে না। এই হলো আমার গার্মেন্টস ফ্যাক্টরির নকশা। এর জন্য আমার অনেক জমির প্রয়োজন। কোনো চিন্তা করবেন না স্যার, আমি যতক্ষণ আছি। তুমি চুপ করো, জোয়ারদারের সঙ্গে আমাকে কথা বলতে দাও। তোমার চেরাগালি সব সময় শুধু জ্বলতেই থাকে। হ্যাঁ, যা বলছিলাম। আর কিছুই বলতে হবে না শিকদার সাহেব, আমি তো বলেছি আপনি আমার জীবনদাতা আর আমি আপনার জমিনদাতা। এই গ্রামের সব জমি আপনার। সব জমি ওনার কিভাবে হবে? না মানে একটা জমির দলিল যে হাত ফুসকে বেরিয়ে গেছে তাকে ভুলে গেলেন হুজুর? আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। চেরাগ, জি। তুমি এখনই মকবুল মিয়ার বাড়ি যাও। হ্যাঁ। ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওই দলিল তুমি নিয়ে আসবে। জি হুজুর। চাচা, আরে ও মকবুল চাচা। কি ব্যাপার তোমরা? জোয়ারদারের সঙ্গে থেকে থেকে সারা জীবন আমি অনেক পাপ করেছি। এইবার এই পাপ থেকে আমি মুক্তি চাই। এইবার পাপের চেরাগ নিভিয়ে দিয়ে পুণ্যের চেরাগ হয়ে আমি জ্বলতে চাই চাচা। আরে আরে কি করছো? এই যে বাবা, বাবা। আপনি কি করছেন? মাসুম বাচ্চা, ফেরেশতার সমান, তাই একটু আদর করলাম। মকবুল চাচা, সেদিন জোয়ারদারের বুদ্ধিতে আসল দলিলের পরিবর্তে আপনাকে আমি নকল দলিল দিয়েছিলাম। চাচা, এই হচ্ছে আপনার সেই আসল দলিল। বৌমা, দলিলটা নিয়ে এসো তো। আমাকে আপনি মাফ করে দিন চাচা, মাফ করে দিন। সারা জীবন তুই অনেক পাপ করেছিস, আজ তার প্রায়শ্চিত্ত কর। যা ধর। তোমার পোষা কুকুরগুলোকে ঘরের মধ্যে আটকে রাখতে পারো না? পরের খাবারে মুখ দিয়েছিল বলে আচ্ছা করে পিটিয়েছি। থাম! তুমি হচ্ছে একটা ছাগল, জানো না? আমার কোনো কিছুতে হাত দিলে সেই হাত আমার হয়ে যায়। তোমার সেই বন্ধুকে মনে পড়ে? আমার গায়ে হাত দিয়েছিল বলে আমি ওর হাত দুটো কেটে নিয়েছিলাম। তুমি যখন আমার বাড়ির সীমানায় ঢুকেই পড়েছ, তখন শুধু হাত নয়, তোমার পুরোটাই আমার হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন কোনটা নেব। আস্তে আস্তে।
চল, এর মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে। তাড়াতাড়ি চালু ধর। আমি না বাবা, বাবা 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 বাবা, তুমি আমার ভাই বাবা, আমার কোমরে ব্যথা বাবা। দেখো বাবা, বাবা রে বাবা, বাবা রে বাবা রে। বাবা, বাবা কথা বলো বাবা। হ্যালো, কে? ম্যানেজার সাহেব? জি ম্যাডাম, আগামীকাল প্রোগ্রাম আছে, টাইমলি চলে আসবেন। না ম্যানেজার সাহেব, আমাকে বিরক্ত করবেন না, ডিস্কোতে নাচতে পারবো না। ম্যাডাম প্লিজ, টিকিট সব বিক্রি হয়ে গেছে, আপনি না এলে আমরা ভীষণ অসুবিধা পড়ে যাব। আপনাদের শত অসুবিধা থাকলেও আমার পক্ষে সম্ভব হবে না। ওকে ম্যাডাম প্লিজ। সরি। স্যার, একজন ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান। নিয়ে এসো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। দেখুন, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আপনি জজ সাহেব। আমি আমিরের একজন শুভাকাঙ্ক্ষী। 50,000 টাকার বিনিময়ে আমিরকে যেদিন আপনি বড় একটা কাজের দায়িত্ব দিতে গিয়েছিলেন, সেদিন আমি ওর ঘরেই ছিলাম। আপনাকে সেদিন ফিরিয়ে দিল, আমার কথা সে ফেরাতে পারেনি। ভালোবাসার কসম দিয়ে সেদিন আমি ওকে রাজি করিয়েছিলাম। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? কাজের দায়িত্ব নিয়ে চলে যাবার পর ও কয়েকবার এসে আমার সঙ্গে নিয়মিত দেখা করেছে, কিন্তু আজ বেশ কিছুদিন যাবৎ ওর দেখা পাচ্ছ না, এই তো? জি। তুমি আমার এত বড় উপকার করেছো, আর তোমার জন্য আমি এই উপকারটুকু করতে পারবো না? তা কি হয়? তবে দেখাটা করতে হবে খুব সাবধানে এবং গোপনে। 1 মিনিট। এ হচ্ছে ওর ঠিকানা। হ্যাঁ, কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে তার সম্পূর্ণ নকশা করা আছে এখানে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্না, থাম থাম থাম। এক্সকিউজ মি। দেখুন তো এনাকে চেনেন কিনা? এই গ্রামেই থাকে। বাড়িটা কোন দিকে বলতে পারেন? আরমান? না না, ও আরমান নয়, ওর নাম আমির। ও ঠিকই বলেছে, এ হচ্ছে শহরের নাম করা গুন্ডা আমির। হুজুর, কেল্লা ফতে অবিকল আরমান, কিন্তু ওর নাম আমির, শহরের নাম করা গুন্ডা। সরি,
এরকম কেউ এই গ্রামে থাকে না, ওনাকে চিনতে পারলাম না। একে দিয়ে আরমানকে মেরে আরমান সাজিয়ে আমাদের সমস্ত কাজ হাসিল করতে হবে। আরে শিকদার, বহুদিন পর। এসো এসো। ওর নাম জোয়ারদার। ওর মতো অত্যাচারী গ্রামে আর একটাও নেই। পরের জমি দখল করে করে ও আজ বিপুল সম্পত্তির মালিক। কিন্তু ওর অত্যাচার আইনে প্রমাণ হয় না বলেই কেউ ওকে কিছু করতে পারে না। কুত্তা, বদমাস। না না না, তোমাকে বলছি না। তবে তোমাকে দেখে আমার মনে হয়েছে তোমার চেয়ে বড় বদমাস এই দেশে আর নেই। তুমি এই ছাগলটাকে জবাই করার জন্য একেবারে আমার ঘরে নিয়ে এসেছো? আরে না না, কাকে কি বলছো? ও আমার খুব আপন লোক। যা শালা, আমি মনে করেছি ওকে তুমি মারার জন্য নিয়ে এসেছো। তা বলো কি জন্য এসেছো? এই যে দেখছি হুবু আমার মতো। গোপটা ফেলে ওর সামনে গিয়ে দাঁড়ালে একেবারে ঘাবড়ে যাবে। কাজ হয়ে যাবে, মাল ছাড়ো। এই নাও 20,000। আরে শালা, 20,000 আমির গন্ডা কারো আঙ্গুলও কাটে না। গর্দান তো অনেক দূরের কথা। আমির, আমির প্লিজ একটু দাঁড়াও। সর্দার, এটা কি করছো? আরমানকে মারার পর ওকে দিয়ে আমাদের দলিলে সই করাতে হবে। একটু বোঝার চেষ্টা করো। যা যাও। এটা হলো আমার অ্যাডভান্স। কাজ হয়ে যাবার পর আরো 50 দিতে হবে। ওকে নিয়ে চলে যাও। ওর দাঁড়িয়ে থাকাটা আমার ভালো লাগছে না। নাও, আসি। চলো জোরদার। জজ সাহেব, আগেরবার ফাঁসিয়েছিলে তুমি, এবার ফাঁসলাম নিজের ইচ্ছায়। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আপনার কথা রাখতে গিয়ে নিজে আজ আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি। আরমানকে মেরে ফেলার জন্য জোয়ারদার টাকার বিনিময়ে আমাকে কন্ট্যাক্ট করেছে। আপনি বলে দেন জজ সাহেব, আমি কি এখন নিজেই নিজেকে মারবো? আপনি তো জজ, আপনার বিচারে কি বলে? চুপ করে থাকবেন না, বলুন জজ সাহেব, বলুন। জীবন বড় রহস্যময় আমির। একমাত্র মহান আল্লাহ ছাড়া সেই রহস্যের কুল কিনারা কেউ করতে পারে না। অন্যের সেবায় তুমি নিজেকে যেভাবে বিলিয়ে দিয়েছো, তাতে আমার বিশ্বাস মহান আল্লাহ তাআলা তোমার সব অপরাধ ক্ষমা করে দেবেন। তুমি নিশ্চিন্ত মনে ফিরে যাও। যে কারণে একদিন তোমাকে আমি আমির থেকে আরমানে পরিণত করেছিলাম, ঠিক সেই একই কারণে এবার আমি হব আরমান। ওই যে যাচ্ছে।
হুজুর আপনার চেরাগ নিভে গেল। আমার চিরাগ? না মানে আরমানের চেরাগ নিভে গেল। কি ব্যাপার? কিছুই তো শোনা যায় না। ওই যে এসে গেছে। আরমানকে জানে খতম করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে ওর লাশ দাফন করে ফেলবো। দুদিনের লাশ মাটির সঙ্গে মিশে যাবে। নে ধর। এই চাকুতে আমার হাতের ছাপ আছে। খবরদার, পুলিশ যদি জানতে পারে তাহলে তোদের সবকটাকে আমি খুন করে ফেলবো। আমির ভাই, আমির ভাই, এই তুমি আমার 14 পুরুষের ওস্তাদ, আর একটা কাজ করে দাও। কেন, তোকেও খুন করতে হবে নাকি? না না, কোন না, শুধু আরমান সেজে ওই বাড়িতে ঢুকে দলিলটা সই করিয়ে এনে দাও, ব্যাস খেল খতম। মাল ছাড়। মাল 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 হুজুর মাল। ও পকেটে। ওকে নিয়ে চলে যা। ওর চেহারা আমার ভালো লাগে না। যা। শালা আরমান, এইবার কবরে শুয়ে শুয়ে পচতে থাকো। তোমাকে খুন করেছে ওই জুয়ারদার। তোমাকে না, তোমার বাবাকেও খুন করতে চেয়েছিল। ভূত ভূত ভূত। কিসের ভূত? ওই সব ভূত টুত সব বাজে কথা। না না না, নিশ্চয়ই তুমি কোনো স্বপ্ন দেখেছ। না না, যাও, স্বপ্ন না। গিয়ে শুয়ে পড়ো। না না, স্বপ্ন না, মিথ্যা না, সত্যি। ওরে বাবা, আমি একা ওই ঘরে শুতে পারবো না। তার চেয়ে আমি আপনার আমি 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 আপনার খাটের নিচে শুই, খাটের নিচে যাই। ওরে বাবা গো, ভূত ভূত বাবা, ঢোকো না কেন বাবা। আমাকে কেন খুন করেছিস? আমার প্রশ্নে জবাব না দিলে তোকে আমি খুন করে ফেলবো। আমি তোমাকে খুন করিনি। তোমাকে খুন করেছে জোয়ারদার। জোয়ারদারের নির্দেশে তোমাকে খুন করা হয়েছে। আমি খুন করিনি, তোমাকে খুন করেছে ওই জুয়ারদার। তোমাকে না, তোমার বাবাকেও খুন করতে চেয়েছিল। জজ সাহেব, নিন। আমি মনে করি এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আপনি অপরাধীদের সাজা দিতে পারবেন। হ্যাঁ, অপরাধী আইনের হাত থেকে পালাতে পারে কিন্তু বাঁচতে পারে না। কিন্তু ওরা বহাল তবিয়তে বেঁচে আছে এবং আরমানদের পরিবারকে সর্বশান্ত করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এখনই ওদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নেওয়া উচিত। ওরা যেখানেই থাকুক, এখনই আমি শহরে গিয়ে ওদের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট জারি করে গ্রেপ্তারের ব্যবস্থা করছি।
সাক্ষী প্রমাণ নিয়ে এবার কবরে যা। আরমান ভাইয়ের বন্ধু না? রক্ত কি করে হলো জজ সাহেব? কেমন করে হলো জজ সাহেব? আমি আমার কর্মই আমাকে হাতিয়ার হয়ে আঘাত করেছে। আমার মরণের মধ্য দিয়েই আমি ভুল বিচারের প্রায়শ্চিত্ত করতে চলেছি। জজ সাহেব, যে জজ সারা জীবন অন্যের মৃত্যুর কথা লিখেছে, নিজের মৃত্যুর কথা সে লিখে যেতে পারলো না। কি বলছেন জজ সাহেব? জজ সাহেব বলুন। ওই জোয়ারদার আর জোয়ারদারের লোকজন। জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব, আরে তুমি এখানে আর আমি তোমাকে। কথা বলার একদম সময় নেই। বিপদ আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। তুমি এক্ষুনি শহরে গিয়ে আমার লোকজনদের খবর দাও। যাও। অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে জোয়ারদার একদিন আমার দুটি হাত ছিনিয়ে নিয়েছিল। তা তো আমি থেমে যাইনি। আজ মারা গেছে জজ সাহেব, কাল মারা যাবে পুরো গ্রামবাসী। এ সময় আমরা যদি চুপ করে বসে থাকি, তাহলে জোয়ারদারের অত্যাচারের রক্তে গ্রামের মাটি ভেসে যাবে। জি, এখনই দুর্চুনি মহলে যা, হোসেনপুরে যা, নিকিরি পাড়ায় যা। লাঠিয়ালদের খবর দিয়ে সমস্ত এলাকা ঘিরে ফেল। এদিকে কেউ এগোবার চেষ্টা করলে রক্তগঙ্গা বইয়ে দিবি। যা। জি আচ্ছা। জোয়ারদারের এই অত্যাচার আর আমরা মুখ বুজে সহ্য করব না। আপনারা সবাই যদি আমার সঙ্গে থাকেন, তাহলে জোয়ারদারের অত্যাচারের হাত ভেঙে দিয়ে এই গ্রামে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। চলুন আপনারা, চলুন। জোয়ারদার, জোর জবরদস্তি করে কোনো ব্যবসা হয় না। এখন দেখছি তোমাকে বাঁচানোই আমার ভুল হয়েছে। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোরদার। গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হবেই। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। এবার তোকে এমন ভাবে ফাঁসির দড়িতে ঝোলাবো যেখান থেকে তুই আর ছিটকে পড়তে পারবি না। আমি না হয় ছুটবো না, কিন্তু ওদের ছোটাবে কি? খোকা, সবাই জানে আমার গায়ে যারা হাত দেয় তাদের হাতগুলো আমার হয়ে যায়, কিন্তু তোমার পুরোটাই এখন আমার হয়ে গেছে। তাই ওকেও নিয়ে বেঁধে ফেল। আরে তোমরা এখানে? ওদিকে আমিরের ভীষণ বিপদ। তোমাদের যেতে বলেছে। শিগগির চলো আমার সঙ্গে। এই চল। হ্যাঁ চল। আমার লোকের গায়ে হাত দিলে কি হয় দেখ। মঙ্গু, চাবুক চালা। বাপি, ভালোই হলো আপনারা এসে গেছেন। আরমান জমিদার বাড়িতে গেছে। এদিকে জমিদারের লোকজন আমাদের আক্রমণ করেছে। কোথায় তারা? ওই তো। অ্যাটাক। মুভ।
তোরা চিৎকার করছিস কেন? ঠিক আছে, তোদের মেরে দেখি ও চিৎকার করে কিনা। হুম। একবার আমাকে ছেড়ে দিয়ে দেখ, দুনিয়া থেকে তোদেরকে আমি নিশ্চিহ্ন করে ফেলবো। নিশ্চিহ্ন হবি তুই। তোর সব চালাকি আমার কাছে ধরা পড়ে গেছে। এই বন্দুকের গুলিতে তোর জজকে যেভাবে ঝাঁঝরা করেছিলাম, ঠিক সেইভাবে তোর বুক আমি ঝাঁঝরা করে দেব। না জোয়ারদার, না। চোখের সামনে সন্তানের মৃত্যু আমি সহ্য করতে পারবো না। তার বদলে তুমি আমাকে মারো। শুধু তোমরাই মরবে না, তোমার সন্তানও মরবে। আগে আমাকে মারো। জন্মের পর ভাগ্য আমার এক সন্তানকে কেড়ে নিয়েছে, ওর মরণ আমি সইতে পারবো না। আমার খোকা আরমানের এক যমজ ভাই ছিল। আজ থেকে 25 বছর আগে কাঞ্চননগর থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় ওর সেই ভাই চিরদিনের জন্য হারিয়ে যায়। কাঞ্চননগর? হিন্দার চাচা তো ওখানে আমাকে কুড়িয়ে পেয়েছিল। বহুবার ওই বাস দুর্ঘটনার কথা হিন্দার চাচার মুখে শুনেছে। এত কি ভাবছো? বুঝেছি, মরে যাওয়া ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আর বেশিক্ষণ কষ্ট করতে হবে না। এক্ষুনি তোমাকে তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি।
আমার কিছু বলার আছে। আমি জানি আপনি কি বলবেন। আপনি বিজয়ের বাবা নন। আমাকে আমাকে আপনি কথা দিন, এ কথা কোনদিন যেন আমার বিজয় জানতে না পারে। কোনদিন চম্পা বাবা জানতে না পারে। বাবা, বাবা, বল, আমি বুঝতে পেরেছি আপনি কে। যে সংসারকে আমি এতদিন বুকের মাঝে আঁকড়ে ধরেছিলাম, সে সংসারটাকে আমি আপনার হাতে সঁপে দিয়ে গেলাম। যে সংসার বাঁচানোর জন্য আমি আমার প্রেমিককে আপনার কাছে পাঠিয়েছিলাম, আমি কথা দিচ্ছি বোন, আমি আপনার সংসারের সবাইকে বুক দিয়ে আগলে রাখবো। এসো। You are under arrest. আমার ছেলেকে গ্রেফতার করছেন কেন? ও তো কোনো অপরাধ করেনি। না, আরমানকে আপনার নিয়ে যেতে দেবো না। আপনারা উত্তেজিত হবেন না। জোয়ারদারের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে খুন করার অপরাধে আরমান আইনের কাছে অপরাধী, কিন্তু বিচারে আরমানের যাতে লঘু শাস্তি হয় তার জন্য মহামান্য আদালতের কাছে আমরা প্রার্থনা জানাবো। চলুন চলুন। ভাইয়া, ভাইয়া, বাবা থাক, বাবা থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক।